আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা বর্তমানে যে সময়টা কাটাচ্ছি সেই সময়টা আমাদের অনুকূলে নয়, কিন্তু তারপরেও আমাদেরকে সামূহিকভাবে পড়াশোনার পাঠকে চালিয়ে যেতে হবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুমাল আক্তার, প্রকাশক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে পড়াচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বিমা এই কোর্সটির আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তোমরা জানো যে গত বছর থেকে আমরা এই কোর্সটি পড়া স্টার্ট করেছিলাম। তো এই কোর্সটি আমরা সিলেবাসটা একবার কমপ্লিট করেছি, এখন আমরা রিভিউ ক্লাস নিচ্ছি। তো আজকে আমার রিভিউ ক্লাসের টপিক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ফার্স্ট ক্লাস, অর্থাৎ ক্লাস 1। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়গুলো নিয়ে পড়াবো সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে। তো কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যেটি ব্যাংকিং জগতের সূর্য। অর্থাৎ আকাশে যেমন একটাই সূর্য যেটা আমাদের সারা পৃথিবীকে আলো দেয়, তেমনি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং জগতের সূর্য যেটি সব ব্যাংককে আলো দেয় এবং ব্যাংকিং রাজ্যকে এই কেন্দ্রীয় ব্যাংক এককভাবে শাসন করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই এক ও অনন্য একটি ব্যাংকিং প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে একক প্রতিষ্ঠান? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যেটি শুধুমাত্র তার যে কার্যাবলীগুলো রয়েছে সেই সম্পাদন করতে পারে, তার কার্যাবলীগুলো অন্য কোনো ব্যাংক সম্পাদন করতে পারে না। তো এবং কেন্দ্রীয় ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যেটি একটি দেশে শুধু একটাই থাকে। এটি অনেকগুলো ব্যাংক থাকে না, অনেকগুলো ব্যাংক এই কেন্দ্রীয় ব্যাংকের মতো হয় না। আসলে কেন্দ্রীয় ব্যাংক তার কাজ, তার মর্যাদা দিয়ে একদম স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত, ফলে এটিকে একক ব্যাংক বলা হচ্ছে। আবার তুমি যদি দেখো যে কেন্দ্রীয় ব্যাংক যখন মুদ্রা বাজার পরিচালনা করছে, গঠন করছে, মুদ্রা ও নোট প্রচলন করছে, ঋণ নিয়ন্ত্রণ করছে, আবার ব্যাংকিং জগতে অভিভাবক হিসেবে কাজ করছে, তখন কিন্তু এটি আবার স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে আলাদা মর্যাদা লাভ করছে এবং এই আলাদা মর্যাদার কারণে এটিকে বলা হচ্ছে অনন্য প্রতিষ্ঠান। তো কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি একটি দেশের এক ও অনন্য প্রতিষ্ঠান এবং একটি দেশে কেন্দ্রীয় ব্যাংক একটাই থাকে, দ্বিতীয়টি থাকে না। তবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন শাখার মাধ্যমে তার কার্যাবলী সম্পাদন করতে পারে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের শাখা থাকতে পারে। কেন্দ্রীয় ব্যাংক কি অবশ্যই একটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এই কেন্দ্রীয় ব্যাংক জনগণের কল্যাণের স্বার্থে অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় এমন একটি প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক আমি যেটা একটু আগে বলছিলাম যে মুদ্রা প্রচলন করে, তারপরে হচ্ছে মুদ্রা মান সংরক্ষণ করে, মূল্যস্ফীতি বজায় রাখে ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে, তারপরে হচ্ছে মুদ্রা বাজারে অভিভাবক হিসেবে কাজ করে, ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু তোমার অন্যান্য সাধারণ বাণিজ্যিকগুলি বা অতালিকাভুক্ত ব্যাংকগুলি কোনো ব্যাংকই কিন্তু করে না। এই কেন্দ্রীয় ব্যাংকটা তার কাজের কারণেই কিন্তু কি অনন্য একটি প্রতিষ্ঠান। তাহলে আমরা যদি কেন্দ্রীয় ব্যাংকের কথা বলতে যাই, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে আসবে? কেন্দ্রীয় ব্যাংক 1694 সালে প্রথম ব্রিটিশ রাজার বিশেষ সনদের মাধ্যমে এবং পার্লামেন্টারীয় আইন বলে একটি পূর্ণাঙ্গ ও আদর্শ কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় এবং তখন মূলত এই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়, আধুনিক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যার সব ধরনের কেন্দ্রীয় ব্যাংকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে। তো এই কেন্দ্রীয় ব্যাংকটির নাম কি? ব্যাংক অফ ইংল্যান্ড, যেটি 1694 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই কেন্দ্রীয় ব্যাংকটিকে আসলে পৃথিবীর অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মূল ভিত্তি হিসেবে ধরা হয় এবং এটিকে এ কারণেই বলা হয় যে মাদার অফ অল সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ ব্যাংক অফ ইংল্যান্ড হলো মাদার অফ অল সেন্ট্রাল ব্যাংক।
তো এখন কেন্দ্রীয় ব্যাংক যদি আমি উদাহরণ দিতে যাই, কেন্দ্রীয় ব্যাংক যেমন বাংলাদেশের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কি? বাংলাদেশের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমরা খুব ভালোভাবেই জানি এটি 10টি শাখার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অবশ্যই সরকার কর্তৃক গঠিত, নিয়ন্ত্রিত, পরিচালিত। বা যেহেতু এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অবশ্যই সরকার কর্তৃক নির্দেশিত নীতিমালা অনুসরণ করে এটি পরিচালিত হয়। এছাড়া একটা স্বাধীন ভাবে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কেন? প্রতিষ্ঠিত হয় জনকল্যাণের উদ্দেশ্যে, এবং এই জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এটি কিন্তু মুনাফা অর্জন করে না, এটি কিন্তু মুনাফা ভোগী প্রতিষ্ঠান নয়। কেন্দ্রীয় ব্যাংককে যদি আমি বিশ্লেষণ করতে যাই তাহলে যে বিষয়গুলো আমি পাচ্ছি সেটি হচ্ছে কি, দেখো যে কেন্দ্রীয় ব্যাংক তো অবশ্যই জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, এটি নোট ও মুদ্রা প্রচলনের দায়িত্ব পালন করে এবং এটি হচ্ছে ব্যাংকিং জগতে বা আর্থিক বাজারে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যেটি অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে বা কেন্দ্রীয় ব্যাংকের দেয় নীতিমালা অনুসারে ওই প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকিং খাতের বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নেতৃত্ব হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকের যে ঋণ নিয়ন্ত্রণ পন্থা রয়েছে সেই পন্থার কারণে মূল্যস্তর স্থিতিশীল থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে সরকারের অধিকাংশ আর্থিক দায়িত্বাবলী পালন করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে এই কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাটা কি? দেখো তোমরা, আমি বোর্ডে একটা সংজ্ঞা লিখে রেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যেটা দেশের মুদ্রা ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের মুদ্রা ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত একক প্রতিষ্ঠান। এখন কেন্দ্রীয় ব্যাংক শুধু কি সরকারি মালিকানাধীনই হয় তা নয়, এটি কিন্তু যদিও একক প্রতিষ্ঠান, এটি সরকারি বেসরকারি উভয় মালিকানারও হতে পারে। যেমন আমরা যদি বলি আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি তোমরা সবাই জানো, ফেডারেল রিজার্ভ সিস্টেম। এটা কিন্তু যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান, অর্থাৎ বেসরকারি এবং সরকারি উভয় ধরনের মালিকানা নিয়ে প্রতিষ্ঠানটি গঠিত। কিন্তু এর ওপর যে প্রভাব, আইন বলে এর প্রভাবটা কিন্তু মূলত সরকারের, তাই না? এই কারণেই তো এটি কেন্দ্রীয় ব্যাংক। যেহেতু বেসরকারি কোনো ব্যাংক কিন্তু একটি দেশের নোট ও মুদ্রা প্রচলন করতে পারে না, তার মানে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক হতে গেলে সেটাকে কি করতে হয়? সরকারের বিশেষ অধ্যাদেশ বলে প্রতিষ্ঠিত হতে হয় অথবা সরকারি আইন বলে প্রতিষ্ঠিত হতে হয়, এবং এটা কিন্তু সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই বলি, এটি কিন্তু সরকার কর্তৃকই নিয়ন্ত্রিত হয়, কোনো বেসরকারি মালিকানা কর্তৃক নিয়ন্ত্রিত হয় না। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে এটি মুদ্রা ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মুদ্রাও প্রচলন করে আবার ঋণের পরিমাণ কিন্তু নিয়ন্ত্রণ করে। আবার মুদ্রা বাজারে কি পরিমাণ মুদ্রা সরবরাহ করা হবে, অর্থাৎ মুদ্রার যোগান কি পরিমাণ হবে সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে, এই কথাটাই বলা হয়েছে। এছাড়াও এটি কিন্তু মুদ্রার মান সংরক্ষণ করে, অর্থাৎ মুদ্রা মান স্থিতিশীল রাখার কাজটিও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আরও একটি বিষয় আছে এখানে, যেমন কেন্দ্রীয় ব্যাংক যে শুধু মুদ্রার প্রচলন করে, সব ধরনের মুদ্রার প্রচলন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে না। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয় কর্তৃক স্বাক্ষরিত সরকারি নোটগুলোর প্রচলন করে, আর ব্যাংক নোটগুলো কিন্তু ইস্যু ও প্রচলন দুটোই করে থাকে। যেহেতু ওইগুলো আমি একটু পরে আলোচনা করছি, তাই তোমরা এখানে জেনে রাখো যে কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের সম্পূর্ণ মুদ্রা বা অবশিষ্টাংশ এই মুদ্রা প্রচলন করে এবং ইস্যু করে থাকে। তো এই ছিল আমার কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। আমি আশা করছি তোমরা এখন কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে বলতে পারবে। তাহলে আমরা যদি এক কথায় বলি কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেটি জনকল্যাণের উদ্দেশ্যে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং যেটি অর্থনীতির চালিকার শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ অর্থনীতির একটি নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি দেশের মুদ্রা ও নোট প্রচলন করে, মুদ্রামান সংরক্ষণ করে, অর্থবাজার গঠন করে, অর্থবাজার নিয়ন্ত্রণ করে, সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে, এছাড়া মূল্য স্তরের স্থিতিশীলতা বজায় রাখে এবং
সর্বোপরি দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য কাজ করে। তো এই ছিল আমার কেন্দ্রীয় ব্যাংক। এবার আমরা আসি কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি। আমরা সাধারণ দৃষ্টিতে যদি আমাদের বাসার আশেপাশে বা এলাকায় যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর দিকে তাকাই, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করবে, সেটি হচ্ছে যে এই ব্যাংকগুলো অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যেহেতু এক ও অনন্য প্রতিষ্ঠান, এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়ও না, পরিচালিতও হয় না। এটি জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, তাই এর আওতা ও পরিধি অন্যান্য ব্যাংকগুলোর থেকে কিন্তু আলাদা। তাহলে আমরা শুরুতেই দেখি যে কেন্দ্রীয় ব্যাংকের পরিধির মধ্যে প্রথমেই যেটি আছে যে নোট প্রচলনের একক অধিকার। কেন্দ্রীয় ব্যাংক পৃথিবীর প্রত্যেকটা দেশেই নোট প্রচলনের একক অধিকারী। নোট ইস্যু এবং প্রচলন এই কাজটি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমি একটু আগে বলেছি তোমাদের, যে সরকারি নোটগুলো কেন্দ্রীয় ব্যাংক প্রচলন করে এবং ব্যাংক নোটগুলো ইস্যু ও প্রচলন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক নোটগুলো প্রচলন করে। তো ব্যাংক নোট কোনগুলো? 5 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত নোটগুলো, এগুলো হচ্ছে ব্যাংক নোট। আর সরকারি নোট কোনগুলো? সরকারি নোট হচ্ছে যেগুলো অর্থ মন্ত্রণালয়ে কর্তৃক ইস্যুকৃত হয় এবং অর্থ সচিব কর্তৃক স্বাক্ষরিত হয়, সেই নোটগুলো হচ্ছে সরকারি নোট, যেগুলো কেন্দ্রীয় ব্যাংক বাজারে, মুদ্রা বাজারে প্রচলন করে থাকে। এরপরে আসি মুদ্রামান সংরক্ষক। মুদ্রামান সংরক্ষক, তোমরা একটু খেয়াল করো কথাগুলো, যেহেতু আওতা ও পরিধি পড়ছি, কাজের সাথে কিন্তু আওতা ও পরিধির একটা মেলবন্ধন রয়েছে, ফলে বিষয়গুলো কিন্তু তোমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে মুদ্রামান সংরক্ষক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারে মুদ্রা প্রচলন করে, মুদ্রার যোগান দেয়। এখন এই যে মুদ্রার যোগানটা যখন দেয়, তখন বাজারে মুদ্রার মান কেমন হবে সেটা কিন্তু অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ রেখেই কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে এবং কাম্য স্তরে মুদ্রামান রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। অর্থাৎ বিদেশি যে মুদ্রাগুলো রয়েছে সেগুলোর সাথে মানে কম্পেয়ার করে, তুলনা করে সম্মানজনক একটা হারে মুদ্রামান রাখে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তো এই যে মুদ্রামানটা যাতে একটি দেশের অর্থনীতির অনুকূলে থাকে, সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখে কেন্দ্রীয় ব্যাংক। তাই মুদ্রামানের সংরক্ষক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু অপরিসীম ভূমিকা রয়েছে এবং এর জন্য একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানও কেন্দ্রীয় ব্যাংক। সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, শুধুমাত্র যে নোট মুদ্রা প্রচলন করে তা নয়, এটি কিন্তু সরকারের হয়ে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন সম্পাদন করে এবং সেটা বিদেশের সাথেও করতে পারে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও করতে পারে। বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন কমপ্লিট করে এবং বিভিন্ন ধরনের দেশি বিদেশি ক্রয় বিক্রয়ের কাজও করে থাকে। তার মধ্যে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়ও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে, যেটা প্রফেসর টিকক বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি আওতা বা পরিধি হলো যে এটি সরকারের পক্ষে বিভিন্ন লেনদেন সম্পাদন ছাড়াও বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের কাজটিও করে থাকে। এরপরে আসি অর্থ বাজারের অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংক অর্থ বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। কিভাবে? দেখো, কেন্দ্রীয় ব্যাংক অর্থবাজার গঠন করে, এটি নিয়ন্ত্রণ করে, এটি পরিচালনা করে এবং এটি মানে এই অর্থবাজার নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হয়ে কিন্তু এই অর্থবাজারে অর্থের যোগানটাকে যেমন নিয়ন্ত্রণ করে, ঋণটাকে কাম্য স্তরে রাখে, ফলে কিন্তু আমাদের একটা দেশের মানে অর্থনীতি স্থিতিশীল অবস্থায় থাকে। মূলত এজন্যই বলা হচ্ছে যে অর্থবাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের আওতা এবং পরিধি বিদ্যমান রয়েছে। এবার আসি অন্যান্য ব্যাংকের ব্যাংকার। যখন কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে পরিচালনার জন্য কিছু নির্দেশ নিয়মাবলী প্রদান করে থাকে। আমি যখন তোমাদেরকে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা করিয়েছি, সেখানে আমি তোমাদেরকে কিন্তু ভেসেল 1 ভেসেল 2 করিয়েছি। এই যে ভেসেল 1 ভেসেল 2 এটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্দেশিত
নীতিমালা, যেটা তালিকাভুক্ত ব্যাংকগুলোকে মেনে চলতে হয়। এখন অন্যান্য ব্যাংকের ব্যাংকার যখন একটা দেশে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক থাকে, তাদেরকে পরিচালনার জন্য কিন্তু অবশ্যই একটা নেতৃত্ব স্থানীয় প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, এবং তখনই এই কেন্দ্রীয় ব্যাংক তার দায়িত্ব পালন করে। এই বাণিজ্যিক ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংকগুলোর বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনে তাদেরকে যেমন সহায়তা করে, তেমনি তাদের কার্যাবলীকে নিয়ন্ত্রণের কাজটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এই জন্যই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার। বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক। কেন্দ্রীয় ব্যাংক বিনিময়ের হার নির্ধারণ করে, অর্থাৎ বৈদেশিক মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময়ের হার নির্ধারণ করে, মুদ্রা মান সংরক্ষণ করে, দেশে মুদ্রা মানে বৈদেশিক মুদ্রার আগমন নির্গমন নিয়ন্ত্রণ করে, এবং অন্যান্য মানে যে রিজার্ভ সংরক্ষণ সেই কাজটি করে থাকে। অন্যান্য দেশের সাথে, বিদেশি দেশের ব্যাংকের সাথে বা বিদেশি দেশের সাথে মানে সম্পর্ক এবং যোগাযোগ বজায় রাখে। তাই এটিকে বলা হচ্ছে যে বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক। 7. ঋণের শেষ আশ্রয়স্থল। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক সরকার ও অন্যান্য ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। অর্থাৎ যখন সরকার বা অন্যান্য ব্যাংক অর্থ সংকটে পড়ে, তখন কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তাদেরকে সাহায্য করে, ঋণ প্রদান করে সাহায্য করে। এবং এ কারণেই অধ্যাপক হট্রে বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল। তো এই ছিল আমাদের আওতা ও পরিধি। এখন আমরা পড়ব যে বিষয়টি, সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। দেখো, যখন কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আমাদের পৃথিবীর যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু এরকম ছিল না, সেটা আরও সংক্ষিপ্ত আকারে ছিল এবং অনেকটাই সংরক্ষণ নীতির মধ্যে ছিল। কিন্তু বর্তমানে গ্লোবালাইজেশনের কারণে সারা বিশ্বে মানে একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। ফলে প্রত্যেকটা দেশই কিন্তু ইন্টারকানেক্টেড হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের কারণে হোক, অর্থনৈতিক লেনদেনের কারণে হোক। এবং এই কারণে প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব এবং কর্তব্যও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। তা আমরা এখন দেখব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মধ্যে প্রথমে যে কাজটি আমি পড়াবো, সেই কার্যাবলী পড়াবো, সেটা হচ্ছে সাধারণ কার্যাবলী। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের মানে একদম সাধারণ যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো যেটি অন্যান্য ব্যাংকগুলো করে না, মূলত সেগুলোকেই কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী বলা হচ্ছে। প্রথমে যেটি আছে নোট ও মুদ্রার প্রচলন। আমরা কি জানি যে পৃথিবীতে সকল দেশে কেন্দ্রীয় ব্যাংক একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে নোট ও মুদ্রা প্রচলন করে থাকে, এবং এটি একমাত্র প্রতিষ্ঠান যারা নোট ও মুদ্রার প্রচলন করে বা নোট ইস্যু করে। দেখো, আমরা যদি ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং উৎপত্তির ইতিহাস জানতে চাই, তখন কিন্তু একটা বিষয় আমরা খুব খেয়াল করব যে আমি তোমাদেরকে যখন ব্যাংকের উৎপত্তির ইতিহাস পড়িয়েছি, সেখানে বলেছিলাম যে রাষ্ট্র ব্যবস্থায় মানে ব্যাংকের যে অর্থনৈতিক বিষয়গুলো আছে সেগুলো সংহতকরণের একটা ছিল, যেটা মধ্যযুগে স্টার্ট হয়েছিল। সেই মধ্যযুগেই মূলত বিভিন্ন দেশ তাদের নোট ও মুদ্রার প্রচলনের কারণেই কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংক স্থাপনে এগিয়ে আসে। আর এ কারণেই বর্তমানে প্রত্যেকটি দেশে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক হয়েছে, কারণ প্রত্যেকটা দেশের জন্যই যদি কেন্দ্রীয় ব্যাংক না থাকতো এবং সব ব্যাংকই মুদ্রা নোট প্রচলন করতো, তাহলে তো দেখা যেত যে নোট আর মুদ্রা রাখার জায়গা থাকতো না। মানে এত বেশি মুদ্রাস্ফীতি দেখা দিত এবং এত বেশি মুদ্রার পরিমাণ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। তো এটা কিন্তু অর্থনীতির জন্য অনেক ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়াতো। এই পারপাসে আসলে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই কেন্দ্রীয় ব্যাংকের একদম সাধারণ এবং প্রধান কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান কাজ কি? নোট ও মুদ্রার প্রচলন করা। এরপরে আসি মুদ্রার মান সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রার মান সংরক্ষণ করে। সাধারণত মুদ্রার মান বিদেশি মুদ্রার সাথে তুলনা করে দেশীয় অর্থনীতির অনুকূলে রেখে মুদ্রার মান কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয়, এবং মুদ্রার যোগান যাতে মুদ্রা বাজারে
কাম্য স্তরে থাকে সেই বিষয়টিও কিন্তু নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের মানে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো কি মুদ্রার মান সংরক্ষণ করা। এটা দেশের অর্থনীতির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা দেশের অর্থনীতির গতিশীলতার জন্য অর্থনীতির মানে মুদ্রার মানটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হিসেবে কাজ করে থাকে। এরপরে আসি মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক, এটা আমরা কিছুক্ষণ আগে আওতা ও পরিধিতে পড়ে এসেছি। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার বা অর্থ বাজার গঠন ও পরিচালনা নিয়ন্ত্রণের কাজটি করে থাকে, তাই এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারে মুদ্রার যোগানটাকে কাম্য স্তরে রাখে এবং যখন কোনো প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক সমস্যায় পড়ে তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তাদের আর্থিকভাবে সহায়তা করে এবং তাদের যে অভিভাবক হিসেবে কাজ করে সেই কাজ করার একটি অন্যতম বিষয় হচ্ছে যে মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ। কারণ দেখো, মুদ্রা বাজার যদি ঠিকভাবে পরিচালনা না করতো তাহলে একটা দেশের কিন্তু যে সামগ্রিক অর্থনীতিটা সেটা আসলে মানে কি বলবো যে স্ট্যাগফ্লেশন হয়ে যেত, অর্থাৎ নিশ্চল হয়ে যেত। এখানে একটা দেশের মুদ্রা বাজার তার অর্থনীতি, তার জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই মুদ্রা বাজারটাকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার কাজটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। কারণ মুদ্রা বাজার হচ্ছে এমন একটি বড় বাজার যেখানে মানে বড় অঙ্কের, আমাদের ধারণার বাইরে এত বড় অঙ্কের অর্থ ধার হিসেবে গ্রহণ এবং প্রদান করা হয়। তাই এই মুদ্রা বাজারটাকে নিয়ন্ত্রণ করাও একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটি বাংলাদেশ ব্যাংক করে থাকে বা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। 4, ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ঋণ নিয়ন্ত্রণ করা। একটি দেশের মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করা যেমন গুরুত্বপূর্ণ কাজ, তেমনি মুদ্রা বাজারে যে ঋণ বা ধার বা আগাম যেটি সরবরাহকৃত হচ্ছে সেই ঋণকে নিয়ন্ত্রণ করাও কেন্দ্রীয় ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ যদি ঋণ নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু একটি দেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যেতে পারে। যেমন ধরো, যদি ঋণের পরিমাণ বেড়ে যায় তাহলে এমন অবস্থা হবে যে দেশের অর্থনীতির ক্ষেত্রে সেটি বিরূপ পরিস্থিতিরও সৃষ্টি করতে পারে। ধরো, যদি ঋণের পরিমাণ কাম্যস্তরে থাকে তখন কিন্তু দেশের অর্থনীতির চাকা গতিশীল হয়, ঋণের পরিমাণ বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে যায়, ফলে প্রত্যেকেই তাদের যে আয়ের পরিমাণ সেটা বা তাদের মাথাপিছু আয় মানে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। কিন্তু যদি কোনো কারণে মানে ঋণের পরিমাণ কমে যায় তাহলে কি দেখা যায় যে মুদ্রাস্ফীতি দেখা যায়, এবং এই মুদ্রাস্ফীতির কারণে কিন্তু কি হয় যে মূল্যস্তরে একটি অশুভ প্রভাব পড়ে, ফলে দ্রব্যমূল্যের দাম মানে ব্যাপকভাবে বেড়ে যায় এবং সেটা সাধারণ মানুষের জীবন যাপনের ক্ষেত্রে মানে মারাত্মক প্রভাব ফেলে, যেটা শুধু ওই সাধারণ মানুষের জীবনে ফেলে না, আসলে পুরো অর্থনীতিতেই ফেলে। সেজন্যই বলা হচ্ছে যে সরকার বা তথা কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নীতি ও কৌশল প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে, এবং এই কেন্দ্রীয় ব্যাংক এই ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় রাখার চেষ্টা করে। এরপরে আসি 5, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। বৈদেশিক মুদ্রা দেশের বাজারে আগমন নির্গমন এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, সেই সাথে বৈদেশিক মুদ্রার সাথে সম্পৃক্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করার কাজটি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এছাড়া দেশে কি পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকবে সেটাও নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক, এবং দেশের মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার যে মানে সাম্য অবস্থা বা যে মানে সঠিক অনুপাতটা, মানে একটি দেশে বৈদেশিক মুদ্রার আগমন নির্গমনের যে সঠিক অনুপাত সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তো এই জন্যই বলা হচ্ছে যে বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একজন নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে। এরপরে আসি সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী।
দেখো, সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী মানে সবাই তো জানি আমরা যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে কিন্তু কাজগুলো সম্পাদন করে থাকে, সরকার কর্তৃক আদিষ্ট হয়েই তো কাজগুলো করে থাকে, তাই কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক হিসেবেও অভিহিত করা হয়। তো দেখো, প্রথমে যে কাজটি আছে তহবিল সংরক্ষণ, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকারের সব ধরনের আর্থিক তহবিলকে সংরক্ষণ করে। এটাকে তাই কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় যে কাস্টোডিয়ান অফ গভর্নমেন্ট ফান্ড, অর্থাৎ মানে গভর্নমেন্টের যে তহবিল রয়েছে সেই তহবিলের সংরক্ষক কেন্দ্রীয় ব্যাংক। এরপরে আসি অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর। কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে বিভিন্ন খাত থেকে রাজস্ব ও পাওনা সংগ্রহ করে এবং সেই সংগৃহীত অর্থ সরকার কর্তৃক নির্দেশিত হয়ে এক স্থান হতে অন্য স্থানে বা এক খাত হতে অন্য খাতে স্থানান্তর করে। সেজন্যই বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি কাজ হচ্ছে অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর করা। এরপরে আসি আর্থিক লেনদেন সম্পাদন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন সম্পাদন করে, অর্থাৎ বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো হয়, আর্থিক চুক্তিগুলো, সেগুলো সরকারের হয়ে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে এবং সরকারের যে বিভিন্ন তহবিলের সংরক্ষণ, তারপরে সেটি শুধু সংরক্ষণ না, সেগুলোকে নিয়ন্ত্রণ, তারপরে সেগুলোকে স্থানান্তর ইত্যাদি সব ধরনের কাজই কিন্তু সরকারের হয়ে করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এরপরে আসি হিসাব সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন হিসাবকে সংরক্ষণ করে থাকে। এখন এটা শুধু তহবিল তা কিন্তু নয়, ধরো সরকারের যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেটা হতে পারে সরকারি অধিদপ্তর, পরিদপ্তর, মন্ত্রণালয়, বিভাগ, বোর্ড বা অঙ্গ সংগঠন, সব কিছুর যে আর্থিক তহবিল বা মানে তাদের যে অর্থটা রয়েছে সেটার সংরক্ষণ করার কাজটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। অর্থাৎ সরকারি যত তহবিল আছে সবগুলোর পরিচালনা এবং নিয়ন্ত্রণের কাজটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এবং এই কেন্দ্রীয় ব্যাংকের অধীনে অন্য কোনো প্রতিষ্ঠানকে হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে, বা অর্থ মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয় ব্যাংক আদিষ্ট হয়ে সে আবার অন্য কোনো প্রতিষ্ঠানকে আদেশ দিয়েও কিন্তু এই নিয়ন্ত্রণের কাজগুলো করতে পারে। কিন্তু প্রধানত কেন্দ্রীয় ব্যাংকই হচ্ছে সরকারের হিসাব সংরক্ষণের কাজ করে থাকে। এবার আসি ঋণ দান ও ঋণের তত্ত্বাবধান। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ঋণের উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ যখন সরকার কোনো সংকটে পড়ে অর্থনৈতিক, তখন কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন বুঝে স্বল্প মেয়াদে অথবা দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে। এবং শুধু যে ঋণ প্রদান করে তাই নয়, যখন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষেও সম্ভব না হয় পুরো ঋণ সরবরাহ করার, তখন অন্য উৎস থেকে ঋণ আনয়ন করতেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরকারকে সাহায্য করে থাকে। এছাড়া সরকারের যে সরকারি বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি সরকার বাজারে ছাড়ে বিভিন্ন প্রয়োজনে, সেগুলো কিন্তু বাজারে প্রচলন করতে এবং সেখান থেকে অর্থ আনয়ন করতে এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশন সব কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে। তাই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে ঋণ দান ও ঋণের তত্ত্বাবধান করে থাকে। এবার আসি বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা। কেন্দ্রীয় ব্যাংক যেহেতু একটি দেশের এক অনন্য প্রতিষ্ঠান, একটি সরকার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান, সেহেতু কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরকারের হয়ে অন্যান্য দেশের মানে কেন্দ্রীয় ব্যাংকের সাথে, তারপরে বিশ্ব ব্যাংকের সাথে বা গোষ্ঠী উন্নয়ন ব্যাংকের সাথে বা আঞ্চলিক কোনো ব্যাংকের সাথে, যেমন এডিবি, আইডিবি ইত্যাদির সাথে বা IMF এর সাথে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করে চলে এবং সরকার কর্তৃক নির্দেশিত যে সকল লেনদেন, চুক্তি ইত্যাদি রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে এইসব প্রতিষ্ঠানগুলোর সাথে স্বাক্ষর করে থাকে এবং লেনদেন সমাপ্তি করে থাকে। এরপরে আসি আরেকটি যে কাজ রয়েছে সরকারের হয়ে, সেটি হচ্ছে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ। সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে বিভিন্ন চুক্তি করে থাকে, তারপরে হচ্ছে সরকারকে অন্য দেশের সাথে আর্থিক চুক্তিতে পরামর্শ দিয়ে থাকে, বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে থাকে এবং সরকার কর্তৃক নির্দেশিত হয়ে সরকারের আর্থিক সিদ্ধান্তগুলোকে
বা আর্থিক যে লেনদেনগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তাই এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবেও কাজ করে থাকে। শুধু যে প্রতিনিধি হিসেবে এই কাজটাই করে তা কিন্তু নয়, দেশের অভ্যন্তরেও কিন্তু সরকারের বিভিন্ন ধরনের নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক বাস্তবায়ন করে থাকে। এবার আসি সরকারের আরও একটি কাজ কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, সেটি হচ্ছে যে আর্থিক নীতিমালা প্রণয়ন বা আর্থিক নীতি প্রণয়ন। তোমরা সবাই জানো যে সরকারের মানে একটা বিশেষ অঙ্গ সংগঠন হিসেবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। অর্থাৎ সরকারের একটি মানে একটা দেশের যে প্রশাসন বিভাগ রয়েছে সেই প্রশাসন বিভাগের একটি বিশেষ অঙ্গই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেটা সরকারের আর্থিক নীতিমালা প্রস্তুতের জন্য তথ্য সরবরাহ করে, পরামর্শ দেয় এবং সরকারের আর্থিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান সহযোগী হিসেবে কাজ করে থাকে। তাই বলা যায় সরকারের আর্থিক নীতি, রাজস্ব নীতি, শিল্পনীতি ইত্যাদি সবকিছু বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু সরকারকে সাহায্য করে কে? কেন্দ্রীয় ব্যাংক। তো এই পর্যন্তই তোমাদের সাথে আমার কেন্দ্রীয় ব্যাংকের সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী নিয়ে আলোচনা ছিল। এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের যে আরো কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং সাম্রাজ্যের নেতা। তাই কেন্দ্রীয় ব্যাংক যেহেতু ব্যাংকিং সাম্রাজ্যের নেতা, ব্যাংকিং জগতের সূর্য হিসেবে অন্যান্য ব্যাংকগুলোকে আলোকিত করে বা আলো দেয় এবং তাদেরকে এককভাবে শাসন করে, তাই কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবেও কিছু কাজ রয়েছে। যেমন আমানতকারীদেরকে ঘিরে বা ঋণ গ্রহীতাদেরকে ঘিরে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সংগঠিত হয়, তেমনি কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু অনেক কাজ এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঘিরেও সংগঠিত হয়। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে যে প্রথম কাজটি রয়েছে সেটি হচ্ছে জমা গ্রহণ ও সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। এবং তারা যে জমা রাখবে সেটা কিভাবে রাখবে, তারা মানে ওই প্রত্যেকটা তালিকাভুক্ত ব্যাংক তাদের নির্দিষ্ট নামে, ব্যাংকের নির্দিষ্ট নামে হিসাব খুলে সেই হিসেবে কিন্তু ওই নির্দিষ্ট পরিমাণ সংগৃহীত আমানত জমা রাখতে হয় এবং তারা সঠিকভাবে তাদের হিসেবে সেই অর্থ জমা করছে কিনা সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তত্ত্বাবধান করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এই তালিকাভুক্ত ব্যাংকগুলোর অর্থ জমা রাখা এবং সেই জমা রাখা সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তত্ত্বাবধান করে। এরপরে আসি নিকাশ ঘর হিসেবে কাজ। তোমরা জানো যে সারা বিশ্বে ভিন্ন ধরনের ব্যাংক রয়েছে, প্রত্যেকটা ব্যাংকের মধ্যে আন্তঃব্যাংকিং লেনদেনের দেনা পাওনার সৃষ্টি হয়। এই আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির লক্ষ্যে আসলে কিন্তু নিকাশ ঘর ব্যবস্থাটি স্টার্ট হয়েছে, চালু হয়েছে, যেটি আমি আবার এই চ্যাপ্টারের পরের অংশে তোমাদেরকে পড়াবো। তো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম আরেকটি কাজ হলো এই নিকাশ ঘরের কাজ। অর্থাৎ এই যে আন্তঃব্যাংকিং দেনা পাওনা যে সৃষ্টি হয় সেই আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক একটি পৃথক ব্যবস্থা গড়ে তোলে, যে ব্যবস্থাটির নাম হচ্ছে নিকাশ ঘর ব্যবস্থা। এই নিকাশ ঘর ব্যবস্থাপনার মাধ্যমে একটি ব্যাংকের সাথে যখন অন্য আরেকটি ব্যাংকের আন্তঃব্যাংকিং দেনা পাওনা সৃষ্টি হয় সেটিকে নিষ্পত্তি করা হয় এবং সেটি কিন্তু দিনে দিনে করা হয়। আমি যখন তোমাদেরকে নিকাশ ঘর পড়াবো তখন এই বিষয়টা সম্পর্কে ডিটেলে পড়াবো, তাই এখানে আর অত বেশি পড়াচ্ছি না, শুধু বলছি এটি যে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে। এরপরে আসি ঋণদান। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক তথা তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে। যখন অন্য কোনো উৎস থেকে তালিকাভুক্ত ব্যাংকসমূহ বা কোনো আর্থিক প্রতিষ্ঠানসমূহ ঋণ সংগ্রহ করতে না পারে তখন কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে। আর এ কারণেই কিন্তু ডিকক বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংক কি ঋণের শেষ হটরে বলেছেন, আসলে কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল। এরপরে দেখো ঋণ তদারকি। এখন বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের হাতে যখন অনেক পরিমাণ অলস অর্থ পড়ে থাকে অবশ্যই সেগুলোকে কি করবে, ঋণ দান করবে বা বিনিয়োগ করবে। এখন তারা কোন খাতে কিভাবে ঋণ দান করছে, বিনিয়োগ করছে সেই বিষয়টা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তদারক করে।
কারণ কেন্দ্রীয় ব্যাংক একটা জিনিস খেয়াল করে যে সেটা হচ্ছে জনগণের কল্যাণ। দেখা গেছে কারণ বাণিজ্যিক ব্যাংকগুলো অধিক মুনাফার আশায় কিন্তু ঝুঁকিপূর্ণ খাতে ঋণ দেয়, ফলে সেটা আমানতকারীর অর্থের ওপর গিয়ে বর্তায়, অর্থাৎ আমানতকারীর যে অর্থ রয়েছে ব্যাংকে জমাকৃত অর্থ সেটা কিন্তু ঝুঁকির মুখে পড়ে যায়। আর এটা কমানোর জন্যই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কী করে, বিভিন্ন নীতিমালা প্রণয়নের মাধ্যমে এই ঋণ তদারকি করে। তোমরা জানো ভেসেল 1 ভেসেল 2 কিন্তু এ লক্ষ্যেই ঘটিত হয়েছিল এবং এটি প্রত্যেকটা তালিকাভুক্ত ব্যাংককে মেনে চলতে হয়। সেজন্য বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক শুধু ঋণ দান করেই না, ঋণ কিভাবে দেওয়া হচ্ছে সেই বিষয়টাও বা কোন খাতে দেওয়া হচ্ছে সেই বিষয়টাও কি করে, তত্ত্বাবধান করে। এরপরে দেখো ঋণ আদায়ে সহযোগিতা। কেন্দ্রীয় ব্যাংক ঋণ তত্ত্বাবধান করার পরেও অনেক সময় কি হয় যে সব ধরনের ঋণই যে ব্যাংকগুলো স্বাভাবিক নিয়মে ফেরত পায় তা কিন্তু নয়। এই ঋণ আদায়ে সহযোগিতা করার ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ আদায়ের জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়নে উৎসাহ দেয়, আবার নিজেও কি করে, নিজেও এই ঋণ যাতে ব্যাংকগুলো ফেরত পায় সেজন্য বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন করে এবং সেগুলোর বাস্তবায়ন ঘটায়। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক যারা ঋণ খেলাপি রয়েছে তাদের তথ্য সংগ্রহ করে এবং প্রকাশ করে অধস্তন ব্যাংকগুলোকে ঋণ আদায়ে সহযোগিতা করে থাকে। এরপরে আসি উপদেষ্টা ও প্রতিনিধি হিসেবে কাজ, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের উপদেষ্টা এবং প্রতিনিধি হিসেবে কাজ করে। কিভাবে উপদেষ্টা হিসেবে কাজ করে, বিভিন্ন ব্যাংককে তাদের পরিচালনা কার্যে সহযোগিতার জন্য বিভিন্ন ধরনের তথ্য পরামর্শ দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। আর প্রতিনিধি হিসেবে যে কাজটি সেটি হচ্ছে দেশে বিদেশে অধস্তন ব্যাংকগুলোর হয়ে প্রতিনিধি হিসেবে বিভিন্ন ধরনের চুক্তি সম্পাদন করে বা কোনো ধরনের আর্থিক লেনদেন থাকলে সেগুলো সম্পাদন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। সেজন্যই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক উপদেষ্টা প্লাস প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে অন্যান্য ব্যাংকের। এবার আসি উন্নয়নমূলক কাজ, যেটি কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি কাজের অন্তর্ভুক্ত। দেখো লেখা আছে উৎপাদন খাতে উন্নয়ন, অর্থাৎ উৎপাদন সম্পর্কিত খাতে উন্নয়নমূলক যে কাজগুলো করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, তার মধ্যে প্রধান যেটি হচ্ছে কৃষি খাত, আরেকটি হচ্ছে শিল্প খাত। তো এই কৃষি শিল্প খাতে উন্নয়নের লক্ষ্যে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠায় এবং পরিচালনায় সহায়তা করে থাকে। আমি বলছি না ব্যাংক প্রতিষ্ঠা করা, আমি বলছি প্রতিষ্ঠায় এবং পরিচালনায় সহায়তা করে থাকে। যেমন ধরো কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপরে শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক ইত্যাদি যে ব্যাংকগুলো রয়েছে এগুলোর প্রতিষ্ঠা এবং পরিচালনায় কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সহায়তা করে থাকে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলো তথা তালিকাভুক্ত ব্যাংকগুলোকে এই উন্নয়ন খাতসমূহে যাতে ঋণ প্রদান করে সে বিষয়েও কিন্তু উৎসাহ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপরে আসি ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার, তাই অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করতে হয়। এখন এ লক্ষ্যে কীভাবে কাজ করে, কেন্দ্রীয় ব্যাংক নতুন কোনো ব্যাংকে তালিকাভুক্ত হওয়ার জন্য বা নতুন কোনো ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের যে ব্যাংক প্রতিষ্ঠার যে যতগুলো স্তর রয়েছে সমস্ত স্তরে কিন্তু সক্রিয় সহায়তা করে এবং এই ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের নীতি কিন্তু প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে এবং বিভিন্ন ধরনের প্রকল্প বা পরিকল্পনা হাতে নেয় এবং সেটাও কিন্তু বাস্তবায়ন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক শুধু ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য। এরপরে আসি বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন। দেখো বৈদেশিক বাণিজ্য দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটি হচ্ছে আমদানি, একটি হচ্ছে রপ্তানি। একটি দেশের জন্য যদি আমদানির পরিমাণ বেশি হয় এবং রপ্তানির পরিমাণ কম হয় তাহলে সেটা কিন্তু প্রতিকূল অর্থনৈতিক অবস্থা প্রকাশ করে। তাই অনুকূল অর্থনৈতিক অবস্থার বিরাজ করানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক আমদানি কমিয়ে রপ্তানি বৃদ্ধির জন্য কিন্তু প্রচেষ্টা চালায়। আর এই লক্ষ্যে কি করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রামান, দেশের যে মুদ্রামান সেটা স্থিতিশীল রাখার চেষ্টা করে। এছাড়াও এই বৈদেশিক বাণিজ্যে যাতে উন্নয়ন ঘটে সেজন্য বিভিন্ন ধরনের নীতি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে, বিভিন্ন ধরনের বিধিমালা প্রণয়ন করে এবং সেগুলো সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে সরবরাহ করে এবং তারা যাতে সেই বিষয়গুলোকে বাস্তবায়ন করে এবং মেনে চলে সেই বিষয়ে কিন্তু তত্ত্বাবধান করে। এরপরে আসি আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন।
কেন্দ্রীয় ব্যাংক আর্থিক পরিকল্পনার মান উন্নয়নে কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক শুধু যে একটি এক অনন্য প্রতিষ্ঠান তা কিন্তু নয়, এটি সরকারের ব্যাংক হিসেবে সরকারের যে সকল পরিকল্পনা রয়েছে সেই সকল পরিকল্পনার একটা স্টেক হোল্ডার হিসেবে কাজ করে। সাধারণত পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে মিলেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই আর্থিক পরিকল্পনার মান উন্নয়নের প্রচেষ্টা চালায়। অর্থাৎ এটা কিন্তু নিজে নিজে করে না, অবশ্যই পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক রেখেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংককে এই কাজটি করতে হয়। এরপরে আসি জনশক্তির মান উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক নিজের প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে যেমন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা চালায়, ঠিক তেমনি যে তার অধস্তন যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যে সকল ব্যাংকিং প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেখানে যে সকল কর্মচারী কর্মকর্তা নিয়োজিত রয়েছে তাদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক কিন্তু উৎসাহ দেয়, নির্দেশিকা পাঠায় বা প্রসপেক্টাস পাঠায় এবং সেগুলো যাতে মেনে চলে সেই বিষয়টাও কিন্তু তত্ত্বাবধান করে। এরপরে আসি প্রাকৃতিক সম্পদের উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক যেহেতু একটি দেশের শীর্ষস্থানীয় ব্যাংকিং প্রতিষ্ঠান যেটি সরকারের আর্থিক নীতিগুলো প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়তা করে থাকে, সেই ক্ষেত্রে দেশের আবিষ্কৃত অনাবিষ্কৃত যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলো তত্ত্বাবধানেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। অর্থাৎ এই আবিষ্কৃত অনাবিষ্কৃত প্রাকৃতিক সম্পদ আহরণ এবং সেগুলোর সরবরাহ কাজে নিয়োজিত যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সহায়তা প্রদান করে। তো এই ছিল আমার কেন্দ্রীয় ব্যাংকের উন্নয়নমূলক কাজ। এবার আসি কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কি কাজ আছে। এতক্ষণ পর্যন্ত তো আমরা অর্থনৈতিক বা আর্থিক বিষয়গুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাজ দেখলাম। এখন আমরা দেখি এর বাইরে গিয়ে আর কি কাজ আছে। দেখো, অর্থনৈতিক গবেষণা। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সেই দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান যেটি সেই দেশের অর্থনীতির একটি অন্যতম নিয়ামক, মানে অর্থনীতি পরিচালিত হওয়ার, শক্তিশালী অর্থনীতি পরিচালিত হওয়ার অন্যতম একটি নিয়ামক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাই কেন্দ্রীয় ব্যাংককে একটি দেশের মুদ্রা বাজার সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে বিভিন্ন ধরনের গবেষণা কার্য চালাতে হয় এবং এই গবেষণা কার্য চালানোর জন্য কেন্দ্রীয় ব্যাংককে কী করতে হয়, বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে। এখন এই তথ্য উপাত্ত সংগ্রহ বিশ্লেষণের জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের আলাদা একটি সেল রয়েছে, যে সেল এই গবেষণাধর্মী কাজগুলো করে থাকে। এরপরে আসি 2, তথ্য সংগ্রহ ও সরবরাহ। কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রধান আর্থিক প্রতিষ্ঠান হিসেবে, নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সব ধরনের আর্থিক তথ্য আহরণ করে, বহুমুখী তথ্য আহরণ করে, দেশে বিদেশে বহুমুখী তথ্য আহরণ করে। সেই আহরিত তথ্য সরকার এবং অধস্তন যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সমস্ত প্রতিষ্ঠানকে কিন্তু সরবরাহ করে। মানে একটা দেশের অভিভাবক, মানে মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের, আর্থিক প্রতিষ্ঠানের যত ধরনের তথ্যের প্রয়োজন সব কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরবরাহ করার চেষ্টা চালায়। এরপরে 3 নম্বরে দেখো বলা হয়েছে রিপোর্ট তৈরি ও প্রকাশনা। কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই নিজস্ব প্রয়োজনে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করে। এছাড়া একটি দেশের অর্থনীতির চালচিত্র প্রকাশ করার জন্য পত্রিকা প্রকাশ করে। আরও বিষয়ে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক, সেটি হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক বার্ষিক প্রতিবেদন তৈরি, প্রকাশ এবং বিক্রয়ে কাজ করে থাকে। এবং এই জন্য এই যে বিভিন্ন ধরনের পত্রিকা, তারপরে হচ্ছে বুলেটিন বা প্রতিবেদন বিক্রয়ের জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের আলাদা বিক্রয় সেল রয়েছে। তো এই যে এতগুলো কাজের কথা বললাম তোমাদেরকে, এই কাজগুলোর মাধ্যমেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো থেকে পৃথক বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে, যার কারণেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এক ও অনন্য ব্যাংক হিসেবে প্রত্যেকটা দেশে বিরাজ করছে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।